চৈতের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈতের হাত ধরে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ আমি শিল্পী আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। শিল্পী শুভম ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের ব্লগের তরফ থেকে চড়ক পূজা, নীলষষ্ঠী ও শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের সকলকে। আজ আমি আপনাদের এই নীলষষ্ঠীতে নিয়ে যেতে চলেছি এমন একটা জায়গায় যেখানে বাবা ভূষেণ্ডর বিরাজমান। এটি দীঘায় অবস্থিত। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষের দিনে যেদিন চড়ক পূজা, ঠিক তার আগের দিনই পালিত হয় নীলষষ্ঠীর ব্রত। সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর ব্রত প্রত্যেক মায়েরা পালন করে থাকেন। এই দিন দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়, আর তার সাথে মা ষষ্ঠীরও কিন্তু পুজো করা হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এই পূজা পালন করতে পারবেন। এর বিশেষ নিয়ম হলো সারাদিন উপবাস করে সন্ধ্যার সময় মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, যাকে আমরা নীলের ঘরে বাতি জ্বালানো বলে থাকি। ভক্তের প্রার্থনায় ভগবান সবসময় সাড়া দিয়ে থাকেন। সন্তানের সুস্থ নিরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহাদেবকে, বাবা মহেশ্বরের কাছে। সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। প্রথমে পঞ্চামৃত দিয়ে, তারপর গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করানো হয়। পঞ্চামৃত কিভাবে তৈরি করবেন? পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, কালো তিল, সিদ্ধি পাতা, গঙ্গা জল। তারপর বাবার মাথায় বেলপাতা দিতে হবে, চন্দন বাটা, আকন্দ ফুলের মালা এবং গোটা চাল ও পৈতে কিন্তু বাবার মাথায় দিতে হবে। পঞ্চামৃত স্নান করানোর পরে কিন্তু বাবাকে গঙ্গা জল দিয়ে আবার ধৌত করাতে হবে। তারপরে কিন্তু আকন্দ ফুলের মালা তার গলায় দিতে হবে। তারপরেও আবার পুনরায় কিন্তু আলতো ধারায় গঙ্গা জল ঢালতে হবে বাবার মাথায়। নীলষষ্ঠী পূজার কিন্তু কিছু উপকরণ লাগে, যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল। তার সাথে কিন্তু কালো তিলও লাগে, সিদ্ধি, কাঁচা আম, আকন্দ ফুলের মালা, জবা ফুল, ধুতরা ফুল, বেলপাতা, গোটা চাল এবং নীল অপরাজিতা ফুল। আর পৈতেও কিন্তু তার সাথে লাগে। আর নীল বাতির মাটির প্রদীপ, ঘি, মোমবাতি এগুলো কিন্তু প্রয়োজন পড়ে। যতজন সন্তান ততগুলি ঘিয়ের প্রদীপ উৎসর্গ করা হয় বাবার কাছে। বাড়িতে পুজো করলে খেয়াল কিন্তু রাখতে হবে নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে। এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে। প্রচলিত লোককথা অনুযায়ী এই নীলষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিবাহ হয়েছিল। মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। দেবাদিদেব মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন, তিনি তখন তার কণ্ঠে কিন্তু সেই বিষ ধারণ করেছিলেন। তখন থেকেই তার কণ্ঠ অর্থাৎ গলা নীলবর্ণের হয়ে যায়। সেইখান থেকেই মহাদেবের নাম হয়ে যায় নীলকণ্ঠ। এই দিন দেবাদিদেব মহাদেবের বিশেষ কিন্তু পূজা করা হয়। ভাত বা রুটি খাওয়া যায় না, সাধারণত ফল, মিষ্টি, সাবু ইত্যাদি খেতে হয়। সারাদিন উপোস করে সন্ধ্যায় কিন্তু নীলের বাতি জ্বালিয়ে নীলের পূজা করতে হয় এবং প্রসাদ খেয়ে নীলষষ্ঠীর ব্রত ভঙ্গ করা হয়। তবে আপনারা কিন্তু লুচি পরোটাও খেতে পারেন। সাধারণ লবণের পরিবর্তে সৌন্দব লবণ কিন্তু ব্যবহার করা উচিত। শিব বাবার পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু পার্বতী পট্টেরও পুজো করা হয়, যেমন চাল, জবা ফুল ও সিঁদুর দিয়ে কিন্তু পার্বতী পট্টের পুজো করতে হবে। বাঙালিদের জীবনে উৎসবের শুরু হয় বছরের প্রথম দিন পয়লা বৈশাখ দিয়ে, আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। প্রতিটি উৎসবে কিছু না কিছু ঐতিহ্য বহন করে। বাঙালির এই সমস্ত উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তির অথবা চড়ক পূজা বিশেষভাবে বিখ্যাত। আগের দিন নীলষষ্ঠী পালন করা হয়, আর নববর্ষের প্রথম দুদিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে। চড়ক পূজার আগের দিন চড়ক গাছকে ভালোভাবে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়, যেখানে এই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত হয়। এই পুজো যারা করেন তারা কিন্তু পতিত ব্রাহ্মণ। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় চড়ক পুজো আরও কিন্তু অন্যান্য নামে কিন্তু জানা যায়, যেমন ধরুন শিবের গাজন, নীল পুজো, গম্ভীরা পুজো ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে চড়ক পুজো করা হয়। এক একটি জায়গায় চড়ক পুজোর নাম বিভিন্ন। এইসব পুজোর সাথে রয়েছে ভূত, প্রেত বা পুনর্জন্মবাদের ওপর অগাধ বিশ্বাস। শারীরিক যন্ত্রণা ধর্মের একটি অঙ্গ, তাই তো উপবাস থেকে শুরু করে দণ্ডি দেয়া, ঝাঁপ দেয়া এই সমস্ত কষ্টকর কাজ হলেও এগুলি কিন্তু ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
এই চড়ক পুজোতে চড়ক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুক দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানোর রীতি আছে। সেই সঙ্গে পিঠে, হাতে, পায়ে, জিভে এবং শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু লোহা গেঁথে দেয়া হয়, যা কিনা খুবই কিন্তু যন্ত্রণাময় পরিস্থিতি তৈরি করে। তবে যদিও 1865 সালে ব্রিটিশ সরকার আইন করে এটি বন্ধ করেছিলেন, তবে আজও গ্রাম বাংলায় অনেক জায়গায় এইভাবে চড়ক পূজা পালন করা হয়। মূলত কৃষিপ্রধান অঞ্চলগুলিতে চড়ক উৎসব বেশি করে পালিত হয়। এই চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই কিন্তু অনুষ্ঠিত হয়, যার মধ্যে দিয়ে সাধারণ মানুষ খুবই কিন্তু আনন্দ উপভোগ করে থাকেন। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত কিন্তু পালন করা হয়। 2024-এ অশোক ষষ্ঠী পড়েছে 14ই এপ্রিল রবিবার। সাধারণত স্ত্রী লোকেরা এই ব্রত পালন করে থাকেন। উপোস করে থাকতে হবে সকাল থেকে স্ত্রী লোকেদের। তারপর প্রত্যেকে 6টি মুখ কড়াই, 6টি অশোক ফুলের কুঁড়ি দই মাখিয়ে অথবা কলার মধ্যে ভরে গিলে খেতে হবে, যেন কোনো রকমের দাঁতে না লাগে। স্ত্রী লোকেরা কিন্তু সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। এবং 2024 সালের অশোক ষষ্ঠী কিন্তু পড়ে গেছে এবারে বৈশাখ মাসে। এই ষষ্ঠীতে কিন্তু ভাত খাওয়া নিষেধ, লুচি, পরোটা, ফলমূলও খাওয়া যেতে পারে। ষষ্ঠীর ব্রতকথা কিন্তু সবাইকে শ্রবণ করতে হবে। পয়লা বৈশাখ অথবা বাংলার নববর্ষ। বাঙালি মানুষের বছরের প্রথম দিন পয়লা বৈশাখ থেকে শুরু হয় বাংলার একটা নতুন বছর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ কিন্তু পয়লা বৈশাখ। তাই এই নববর্ষের আগমনী বাঙালি মানুষেরা খুবই কিন্তু আনন্দের সাথে পালন করে। ভারতবর্ষ, ত্রিপুরা, বাংলাদেশ সহ বাংলাভাষী দেশে নববর্ষ পালন করা হয়। পহেলা বৈশাখ বা নববর্ষ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একটু ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে বাঙালিরা ঐতিহাসিক বাংলা হিন্দু ক্যালেন্ডার অনুসরণ করে নদীতে কিন্তু স্নান করেন। তারপর মা লক্ষ্মী ও শ্রী গণেশের কিন্তু পূজা অর্চনা করেন। ব্যবসা আদি জায়গায় এই নতুন বছরে কিন্তু নতুন খাতা করতে হয়। কিছু কিছু জায়গায় সাংস্কৃতিক সঙ্গীত, নাচ, গান ইত্যাদি কিন্তু হয়ে থাকে। পশ্চিমবঙ্গে এই দিন বাংলা নববর্ষ নামে কিন্তু বেশি পরিচিত। বাংলাদেশে এই দিন জনসাধারণের ছুটির দিন হিসাবে পালন করা হয়। পহেলা বৈশাখের দিন বাংলাদেশে কিন্তু মেলা লাগে এবং সারা দিন নাচ, গান ও মিছিল, শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এই দিনকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে আয়োজিত করা হয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো নববর্ষ। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, তাই বছরের প্রথম দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত হয়। উত্তর ও মধ্য ভারতে নতুন বছরের নাম হলো বৈশাখী, আসামে রঙ্গালি, বিহু, তামিলনাড়ুতে তামিল পুঠান্ডু, কেরালায় বিশু, উড়িষ্যায় বিষব সংক্রান্তি এবং পশ্চিম বাংলায় পয়লা বৈশাখ নামে কিন্তু পরিচিত হয় এই নববর্ষ উৎসব। এবছর 1431-এ পা দেবো আমরা। এবার ইংরাজি 14ই এপ্রিল রবিবার পড়ছে পয়লা বৈশাখ। সুতরাং চৈত্র সংক্রান্তি পালিত কিন্তু হয়েছে তার আগের দিন, অর্থাৎ 13ই এপ্রিল। বিশ্বব্যাপী বাঙালিরা নববর্ষের দিন একে অপরকে কিন্তু শুভেচ্ছা জানান। কোলাকুলি, পরস্পরকে আলিঙ্গন করার প্রথাও কিন্তু বাংলাভাষীদের যুগ যুগ ধরে কিন্তু হয়ে চলেছে। যদিও গত প্রায় 2 বছর ধরে অতিমারির জন্য এই আনন্দে অনেকটাই ভাটা পড়ে গেছিল, তবে এবার পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিক। তাই আশা করা যায় সকলে আবার কিন্তু মেতে উঠতে পারবেন নববর্ষের আনন্দে। 2024-এর পয়লা বৈশাখ পড়েছে 14ই এপ্রিল। এদিন বাঙালিরা একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানায় আর শুভ নববর্ষ বলে থাকে। 1431 সালের এই দিন থেকে বাংলা ক্যালেন্ডার শুরু হবে। এই দিনে বোহাগ বিহু উৎসবও পালিত হবে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমরা 1430 ছেড়ে কিন্তু 1431-এ পা দিলাম। আর সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমার ব্লগ এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর ভিডিওতে যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। হোক বাঙালি খাবার, বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ।
ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। একই সুরে বাজছে শঙ্খ ভরে রাজান, মনে মনে মিশছে ধুয়ে যাচ্ছে অভিমান। একই সুরে বাজছে শঙ্খ ভরে রাজান, মনে মন মিশে ধুয়ে যাচ্ছে অভিমান।